আমরা এখন দাঁড়িয়ে আছি ফেওয়া লেকের একদম পাশে। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমাদের নেপাল ভ্রমণের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের পর্বে চিতওয়ান থেকে আমরা এগিয়ে যাব পোখারার উদ্দেশ্যে। চিতওয়ান ন্যাশনাল পার্কের সাফারি কমপ্লিট করে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। তো এবার একটু ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন অর্থাৎ পোখরার উদ্দেশ্যে। আগের পর্বে আমরা ছিলাম চিতওয়ান ন্যাশনাল পার্কে। উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। আর আজকের পর্বে থাকছে পোখারা ভ্রমণের সম্পূর্ণ তথ্য, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চিতওয়ান থেকে পোখারার দূরত্ব প্রায় 171 কিলোমিটার। যদি আপনাদের ট্যুর প্ল্যানে চিতওয়ান না থাকে সেক্ষেত্রে বীরগঞ্জ থেকে সরাসরি পোখারা পৌঁছে যেতে পারেন। দূরত্ব 264 কিলোমিটার। এছাড়া কাঠমান্ডু ও লুম্বিনী থেকেও যথাক্রমে 201 কিলোমিটার ও 180 কিলোমিটার পথ অতিক্রম করে পোখারায় পৌঁছে যাওয়া যায়। সড়ক পথ ছাড়াও কলকাতা ও দিল্লি থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইটে এবং কাঠমান্ডু থেকে ডোমেস্টিক ফ্লাইটে পৌঁছে যাওয়া যায় পোখারা এয়ারপোর্টে। চিতওয়ান থেকে বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি পোখরার দিকে। চারপাশে সিনিক বিউটি ভীষণ সুন্দর, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেক লম্বা জ্যাম। তো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, তার কারণ হচ্ছে এখানে রাস্তা তৈরি হওয়ার জন্য যে রোড বন্ধ থাকবে। তো ওই জন্য আমরা চারপাশে একটু ঘুরে বেড়াচ্ছি, দেখি কি করিস। পাশে একটা সুন্দর নদী আছে, দেখা যাক নদীর পার পর্যন্ত যেতে পারি কিনা। চলুন আমাদের সঙ্গে। আমরা এখন পাহাড়ি পথে হেঁটে হেঁটে নেমে যাচ্ছি নদী পর্যন্ত। পাহাড়ি পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা এসে গেছি একদম নদীর তীরে। যদিও এই নদীর নাম আমরা জানি না, কিন্তু এইখানে চারপাশের পরিবেশ ভীষণ সুন্দর। সেই আমাদের নর্থ বেঙ্গল বা সিকিমের কথা মনে পড়ে যাচ্ছে এই নদীর তীরে এসে। চিতওয়ানে ওয়ান নাইট স্টে করলেও পোখরার জন্য হাতে 2 দিন সময় রাখবেন, কারণ চিতওয়ান, বীরগঞ্জ, কাঠমান্ডু বা লুম্বিনী যে কোনো জায়গা থেকেই সড়ক পথে পোখারায় পৌঁছাতে বিকাল বা সন্ধে হয়ে যাবে। তাই ওই দিন সন্ধেবেলায় ঘুরে বেড়ান লেক সাইডে, আর দ্বিতীয় দিন রাখুন পোখারার লোকাল সাইট সিইংয়ের জন্য। যদি আপনারা নেপালের মুস্তাং জেলার জমসং ও মুক্তিনাথের জন্য ট্যুর প্ল্যান করেন সেক্ষেত্রে পোখারা থেকে গিয়ে ওয়ান নাইট জমসং বা মুক্তিনাথে স্টে করতে হবে, আর দ্বিতীয় দিন পুনরায়
ফিরে আসতে হবে পোখারায় এবং নাইট স্টেও করতে হবে পোখারার হোটেলেই। এছাড়া আপার মুস্তাং ট্যুর প্ল্যান করলেও ফিরে নাইট স্টে করতে হবে পোখারাতেই। নাম না জানা পাহাড়ি নদীর তীরে বেশ কিছুক্ষণ থেকে এইবার আবার আমরা এগিয়ে যাব পোখারার উদ্দেশ্যে। আমরা এসে পৌঁছেছি পোখারায়। তো এতটা সময় লাগতো না, 6 থেকে 7 ঘন্টা সময় লাগারই কথা, কিন্তু রোড কনস্ট্রাকশন হচ্ছে, এক বিশাল কর্মকাণ্ড। তো সেই জন্য গাড়ি খুব একটা স্পিডে আসতে পারেনি, একটু স্লোই এসেছে। আর মাঝে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে বেশ অনেকক্ষণই সময় লাগলো, এসে পৌঁছালাম পোখরায়। পোখারা নেপালের পশ্চিম অংশে গণ্ডকী প্রদেশের কাস্কি জেলায় অবস্থিত। জনসংখ্যার বিচারে পোখারা নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর। পাশে যে জলাশয় দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পোখারার প্রধান আকর্ষণ ফেওয়া লেক। আমরা একটু পরেই লেক সাইডে আসব। অনেকক্ষণ জার্নির পর আমরা এসে গেছি আমাদের আগে থেকে বুক করা হোটেল হিমালয়ান ইনে। দেখতেই পাচ্ছেন আমাদের বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, হোটেলের রুমে চেক ইন করি। হোটেলের রুমে চেক ইন করেছি, বেশ সুন্দর এই রুম। আমরা হোটেল হিমালয়ান ইনের এই রুমটা বুক করেছি গোয়াই ভিভো অ্যাপ থেকে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দেব, তো আপনারা চাইলে অফলাইনেও এই হোটেল বুক করতে পারেন। ভীষণ সুন্দর একটা প্রপার্টি। আমরা একটু ফ্রেশ হয়ে এরপর এগিয়ে যাব লেকের দিকে। রুমের মধ্যে একটা মিনি ফ্রিজও আছে, তো ফ্রিজটা এখন বন্ধ, তো আমরা চাইলে কিন্তু ফ্রিজটা ইউজও করতে পারি। তো এই বিষয়টা ভেবে ভীষণ ভালো লাগছে। আর আরেকটা জিনিস না দেখালেই নয়, এই হোটেলের একদম আমাদের সঙ্গেই যে ছাদটি আছে ভীষণ সুন্দরভাবে সাজানো। আসুন আপনাদেরকে দেখাই। এখানে সুন্দর সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা, ভীষণ সুন্দর। আর সব থেকে ভালো হচ্ছে এখানে একটা খুব সুন্দর দোলনাও আছে। তো অনেক বছর পর এরকম দোলনায় উঠলাম, সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। চলুন আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। হোটেলের রুমে চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখন লেক সাইডে যাচ্ছি। রাতের ফেওয়া লেক, চারপাশ আলোয় ঝলমল করছে। অনেকটা রাত হয়ে যাওয়ায় লেক সাইডে কিছুক্ষণ থেকেই আমরা হোটেলে ব্যাক করলাম। দেখা হচ্ছে আগামীকাল। ভেরি গুড মর্নিং বন্ধুরা। আজ আমাদের পোখরাতে দ্বিতীয় দিন। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 8টা। হোটেলের ছাদ থেকে পাহাড়ে ঘেরা ফেওয়া লেকের একটা অসাধারণ ভিউ পেলাম। এইবার আমরা বেরিয়ে পড়ছি পোখরার লোকাল সাইট সিইং এর জন্য। আজ আমরা সারা দিন ঘুরে দেখব পোখরা। আজ আমরা দেখব ডেভিস ওয়াটারফল, গুপ্তেশ্বর মহাদেব কেভ, বিন্ধ্যবাসিনী মন্দির, মহেন্দ্র কেভ এবং পোখরার প্রধান আকর্ষণ ফেওয়া লেক। ফেওয়া লেকের পাশ দিয়েই
আমাদের গাড়ি এগিয়ে চলল। সমস্ত স্পটগুলো দেখে তারপর আমরা আসব ফেওয়া লেকে, যাতে অনেকটা সময় আমরা এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারি। পোখারার লোকাল সাইট সিইং এর জন্য আমরা সকাল 8টাতেই বেরিয়েছি। প্রথমেই এসে গেছি ডেভিস ওয়াটারফলে। চলুন ঘুরে আসি ডেভিস ওয়াটারফল। ডেভিস ফলসের গেটের বাইরেই আমরা দাঁড়িয়ে আছি। এখানে একটু শপিংও করা যেতে পারে। এন্ট্রি ফি ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড 50 টাকা করে। এখানে স্টেপ বাই স্টেপ আপনি ফলসটাকে এনজয় করতে পারবেন। আমরা এখন ওপরে আছি, এবার সিঁড়ি দিয়ে আবার নিচে পর্যন্ত নেমে যাব। অনেকগুলো সিঁড়ির ধাপ দিয়ে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। নিচে থেকে ঝর্ণাটাকে আরো সুন্দর লাগবে। ডেভিস ওয়াটারফল নেপালের কাস্কি জেলার পোখারায় অবস্থিত। এই জলপ্রপাতটি নিচে নামার পর একটি সুড়ঙ্গ গঠন করে। এই সুড়ঙ্গটি প্রায় 500 ফিট দীর্ঘ এবং 100 ফিট গভীর। সেই সুড়ঙ্গ দিয়ে এই জলপ্রপাতের জল যখন প্রবেশ করে তখন উপর থেকে তা আর দেখা যায় না। ডেভিস ফলসটা দেখে ভীষণ ভালো লাগলো। এখানে চারপাশের পরিবেশ খুব সুন্দর, আর ঝর্ণাটা এমনভাবে গেছে যে কিছুটা দূর যাওয়ার পরে সেটা আমরা দেখতেই পাচ্ছি না। পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে ভেতরে প্রবেশ করেছে। এটা সেই অন্ধ উপত্যকার মতো একটা প্রাকৃতিক পরিবেশ এখানে তৈরি হয়েছে। জলপ্রপাতের জল মাটির নিচে দিয়েই প্রবাহিত হয়। সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসার পরে এই জল গুপ্তেশ্বর মহাদেব গুহার মধ্যে দিয়ে বয়ে যায়। আর একটুখানি এগিয়ে গেলে ওখানে অনেকগুলো সুন্দর সুন্দর স্ট্যাচু আছে, যে স্ট্যাচুর সঙ্গে আপনি ফটো তুলতে পারবেন। চলুন আমরা যাই। নেপালের ট্র্যাডিশনাল ড্রেসের কিছু মডেল এখানে করা আছে। আমরাও কয়েকটা ফটো তুলে নিলাম। ফলস দেখে আমরা বেরিয়ে আসছি। এই যে এইদিকে হচ্ছে ডেভিস ফলসের গেট, আর ঠিক রোডের অপোজিটে হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। ডেভিস ফলস দেখে জাস্ট রোড ক্রস করেই আমরা চলে এসেছি গুপ্তেশ্বর মহাদেব কেভের এন্ট্রান্সে। গুপ্তেশ্বর মহাদেব কেভের ভিতর আমরা প্রবেশ করছি। ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড 65 টাকা করে, আর নেপালি কারেন্সিতে পার হেড 100 টাকা করে।
এখানে জায়গাটা এত সুন্দর করা, অনেকগুলো সিঁড়ি দিয়ে নেমে নেমে পুরো গোল হয়ে নিচে পর্যন্ত যাওয়া। কেভে ঢুকতে গেলে কিন্তু সেখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ। গুহার ভিতর আমরা প্রবেশ করেছি। এই গুহা অনেকটা গভীর, তবে যেহেতু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই ধরা পড়ে যাওয়ার ভয়ে আমরা খুব সামান্য অংশের ভিডিওই করতে পেরেছি। ডেভিস জলপ্রপাতের জল পাহাড়ের ফাটল দিয়ে অন্ধ উপত্যকার মতো মাটির নিচে দিয়ে প্রবাহিত হয়ে এই গুপ্তেশ্বর মহাদেব কেভের ভিতর দিয়েই প্রবাহিত হয়েছে। গুপ্তেশ্বর মহাদেব কেভ দেখে এইবার আমরা বেরিয়ে পড়েছি আর এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট সাইট সিইং এর উদ্দেশ্যে। পথের ধারে দেখলাম স্থানীয় লোকজন কমলা লেবু বিক্রি করছেন, আর এই লেবু প্রচন্ড মিষ্টি এবং দামও বেশ কম। আমরাও বেশ কয়েকটা লেবু কিনে নিলাম। গুপ্তেশ্বর মহাদেব কেভ দেখে এইবার আমরা চলে এসেছি বিন্দুবাসিনী মন্দিরের সামনে। হেঁটে যাচ্ছি বেশ কিছুটা হাঁটা পথ, তারপরে আমরা পৌঁছে যাব মন্দিরে। আর এখানে প্রত্যেকটি স্পট কিন্তু একে অপরের থেকে বেশ কাছে, অর্থাৎ গাড়িতে মিনিট 5-10-এর ডিস্টেন্স কাভার করলেই পৌঁছে যাওয়া যায় একটা স্পট থেকে আরেকটা স্পটে। তো এখানে পূজা সামগ্রীর দোকানও আছে, এখান থেকে পুজো সামগ্রীও কিনতে পারেন আর এখানে পুজোও দিতে পারেন। বিন্ধবাসিনী মন্দির নেপালের পোখারা শহরের প্রাচীনতম মন্দির। প্রতিদিন বহু পূর্ণার্থীর আগমন ঘটে এই মন্দিরে। এই মন্দিরে দেবী বিন্ধবাসিনী কালীর অবতার। দেবী বিন্ধবাসিনীর মন্দির ছাড়াও এই মন্দির প্রাঙ্গণে সরস্বতী, শিব, গণেশ ও হনুমান সহ অন্যান্য দেবদেবীর মন্দির আছে। শ্রী বিন্ধবাসিনী টেম্পলের সামনে আমরা এসে গেছি। ভীষণ সুন্দর, এখানে চারপাশ খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো। তো এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়েই কিন্তু আমাদের উপরে উঠতে হবে। অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে এসে গেছি বিন্ধবাসিনী মন্দিরে। এই স্থানে নির্মিত ওয়াচ টাওয়ার থেকে হিমালয় পর্বতমালার অন্নপূর্ণা রেঞ্জ সহ অন্নপূর্ণা পিকের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়, কিন্তু আকাশে মেঘ থাকায় সেই দৃশ্য আমরা উপভোগ করতে পারিনি।
যায়। মাউন্ট এভারেস্ট যাওয়ার যে অন্নপূর্ণা বেস ক্যাম্প সেটাও নাকি এখান থেকে দেখা যায়, তবে মেঘ থাকার কারণে আমরা সেটা দেখতে পাইনি। আমরা এখন এসে গেছি মহেন্দ্র কেভের সামনে। এখানে এন্ট্রি ফি হচ্ছে নেপালি কারেন্সিতে 50 টাকা এবং ইন্ডিয়ান কারেন্সিতে সেটা 30 টাকা। অনেকগুলো সিঁড়ি দিয়ে নিচে নেমে পৌঁছাতে হবে মহেন্দ্র কেভের মুখ পর্যন্ত। মহেন্দ্র কেভের ভেতর আমরা ঢুকছি, দুর্দান্ত একটা অভিজ্ঞতা। মহেন্দ্র কেভ নেপালের কাস্কি জেলার কালিখোলার কাছে অবস্থিত। এটি একটি দীর্ঘ চুনাপাথরের গুহা। লাইমস্টোন কেভ হওয়ায় এই গুহার ভিতরে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট ভূমিরূপ দেখতে পাওয়া যায়। এই গুহায় একটি মহাদেবের মূর্তি আছে। 1950 সালে পোখরার রাখালরা এই গুহাটি আবিষ্কার করেছিলেন। তখন এই গুহার নাম ছিল আধেরো ভবন, যার অর্থ অন্ধকার বাসস্থান। পরবর্তীকালে রাজা মহেন্দ্র এই গুহার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করায় এই গুহার নাম হয় মহেন্দ্র কেভ। মহেন্দ্র কেভ দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে ব্যাট কেভের দূরত্ব মাত্র 500 মিটার। তো আপনারা চাইলে যেতে পারেন, কিন্তু ব্যাট কেভে আমরা যাচ্ছি না। আমরা এখন এগিয়ে যাচ্ছি পোখরা লেকের দিকে। আপনারা চাইলে এখানে কাছাকাছি একটা বুদ্ধা মনাস্ট্রি আছে, সেখানেও যেতে পারেন। পোখরার লোকাল সাইট সিইং অলমোস্ট কমপ্লিট করে এখন আমরা এসে গেছি পোখরার সব থেকে আকর্ষণীয় যে জায়গা, অর্থাৎ ফেওয়া লেকের সামনে। দাঁড়িয়ে আছি ফেওয়া লেকের একদম পাশে। লেকের মাঝে একটি টেম্পল আছে, ভীষণ সুন্দর। তো সেই টেম্পলে এখান থেকে বোট রাইড করে যাওয়া যাবে। দু রকমের বোট আছে, একটা হচ্ছে প্যাডেল বোট আর একটা হচ্ছে রোয়িং বোট। যে কোনো একটা করে যেতে পারেন। তো আমি রেড চার্ট স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই বোটের সঙ্গেই থাকছে 1 ঘন্টার এই লেকটা ওনারা ঘুরিয়ে দেখাবেন আমাদের। লেকের গভীরতা অনেক বেশি, তো সেই জন্য এখান থেকে লাইফ জ্যাকেট প্রোভাইড করা হচ্ছে। তো লাইফ জ্যাকেট পরে তারপরে আমরা প্যাডেল বোটে উঠবো। এইবার বোটে করে আমরা ঘুরে দেখবো ফেওয়া লেক। ফেওয়া লেক নেপালের পোখারা উপত্যকায় অবস্থিত একটি ফ্রেশ ওয়াটার লেক। এটি নেপালের দ্বিতীয় বৃহত্তম এবং গণ্ডকী প্রদেশের বৃহত্তম হ্রদ। সারাংকোট ও কোশিকোট গ্রামের সন্নিকটে এই ফেওয়া লেক অবস্থিত। এই লেক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 742 মিটার উচ্চতায় অবস্থিত। এই হ্রদটির উৎস প্রধানত ঝর্ণার জল।
কিন্তু বাঁধের মাধ্যমে এই হ্রদের জলকে আটকে রাখা হয় বলে এটি পুরোপুরিভাবে প্রাকৃতিক হ্রদ নয়। বোট রাইড করে আমরা এখন এসে গেছি মন্দিরে। ফেওয়া লেকের মাঝে একটি দ্বীপের ওপরে অবস্থিত তাল বড়হী মন্দির। এই মন্দিরটি পোখারা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এই মন্দিরটি দেবতা বিষ্ণুকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। প্রতিদিন এই মন্দিরে বহু পুণ্যার্থীর আগমন ঘটে। মন্দির দর্শন করার পর আমরা আবার বোটে করে বেশ কিছুক্ষণ এনজয় করব এই লেকের ভিউ। এই হ্রদ 5.23 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে অবস্থান করছে। এই হ্রদের গড় গভীরতা 28 ফিট, কিন্তু সর্বনিম্ন স্থানের গভীরতা প্রায় 79 ফিট। লেকের চারপাশের পরিবেশ এত সুন্দর, জমজমাট, চারদিকে লোকজন হই হুল্লোড় করছে। ঠিক করলাম যে এখন আমরা লেক সাইডেই থাকবো, কিছু খাওয়া দাওয়া করব, একেবারে রাতেই আমরা হোটেলে ফিরব। আমরা এখন হেঁটে বেড়াচ্ছি পোখরা লেকের ধার ধরে। এখানে এত সুন্দর চারপাশটা আলো দিয়ে সাজানো, মানে মন একদম ভালো হয়ে যাবে। একটা খুব সুন্দর মেলা, দোকানগুলো ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজানো। পাহাড়ি যে ছোট ছোট বাড়ি আছে সেই বাড়িগুলোতে আলো জ্বলে উঠেছে। তো চারপাশে একটা অসাধারণ সুন্দর পরিবেশ। এইবার নেপাল ভ্রমণ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। ভারতীয় টাকা নেপালে ব্যবহার করা যায় না। ভারতীয় 100 টাকার সমান নেপালের 160 টাকা। এক্ষেত্রে আপনি রক্সল বা বীরগঞ্জে নোট এক্সচেঞ্জ করে নিতে পারেন, অথবা নেপালে গিয়েও নোট এক্সচেঞ্জ করতে পারেন। তবে শুধুমাত্র ভারতীয় 100 টাকার নোট কিন্তু নেপালে চলে। তাই নেপালে ভারতীয় টাকা খরচ করার সময় সঠিকভাবে হিসেব করে নেবেন। আর যদি নেপালি টাকাই খরচ করেন, সেই ক্ষেত্রে তা 1.6 দিয়ে ভাগ করলেই আপনি পেয়ে যাবেন যে ভারতীয় মুদ্রায় তার দাম কত। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আগামী পর্বে আমাদের ডেস্টিনেশন মুস্তাং। সকালে পোখারা থেকে বেরিয়ে ভয়ঙ্কর পাহাড়ি পথ অতিক্রম করে তাতোপানি ও মারফা ভিলেজ দেখে আমরা এগিয়ে যাব জমসমের উদ্দেশ্যে, কারণ আমাদের ফাইনাল ডেস্টিনেশন মুক্তিনাথ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল।